আসসালামু আলাইকুম। কোটা সংস্কার আন্দোলনের আরো একটি আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথম আপডেটটি শুরু করব নাহিদ ইসলামকে দিয়ে। আপনারা সবাই জানেন যে নাহিদ ইসলামকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং আজ রোববার ভোরবেলা তাকে উদ্ধার করা হয়েছে। নাহিদ ইসলাম হাসপাতালে অবস্থান করা অবস্থায় বিবিসি বাংলাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন। সেই সাক্ষাৎকারটা থেকে আপনাদেরকে আমি এই ইনফরমেশনগুলো দিচ্ছি। উনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে আহ উনাকে রাতের বেলা নন্দীপাড়া উনার যে বন্ধুর বাসা উনি সেখানে ছিলেন এবং মধ্যরাতের পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে তাকে নিচে ডেকে নিয়ে যাওয়া হয় এবং তিনি নিজের ইচ্ছায় স্বইচ্ছায় তিনি তাদের সাথে কথা বলতে চান এবং এক পর্যায়ে কথা বলার এক পর্যায়ে তাকে তার চোখ বেঁধে ফেলা হয় এবং চোখ বেঁধে তাকে গাড়িতে তোলা হয়। তার বর্ণনা অনুযায়ী এটি হতে পারে একটি প্রাইভেট কার অথবা একটি মাইক্রোবাস। সেখানে উঠানোর পরে তার চোখ এবং মাথায় হচ্ছে 3 থেকে 4 স্তরের কাপড় দিয়ে তাকে আবৃত করা হয়, তার হাতে হ্যান্ডকাফ পরানো হয়। যেহেতু তার হাতে হ্যান্ডকাফ পরানো হয়, ধরে নেওয়া যাচ্ছে যে এটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরই কাজ, সেটি যে কোনো ব্রাঞ্চ হতে পারে। এরপরে তাকে একটি অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার পরে তাকে সেখানে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাকে অত্যাচার করা হয়, শারীরিক এবং মানসিকভাবে অত্যাচার করা হয় এবং অত্যাচারের এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং এরপরে আর তার কিছু মনে নেই। রোববার ভোরবেলা তিনি নিজেকে আবিষ্কার করেন ঢাকার পূর্বাচলের কোনো একটা স্থানে রাস্তার পাশে এবং তারপরে তিনি আস্তে আস্তে হাসপাতালে ভর্তি হন এবং ঘটনা পরিক্রমায় এখন বিবিসি বাংলাকে এই সাক্ষাৎকারটি দিয়েছেন। তিনি বলছেন যে তাকে যে অত্যাচার করা হয় তার 2 কাঁধ এবং বাম পায়ে রক্ত চলাচল বন্ধ হয়ে আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাকে নিয়ে যাওয়ার মোটিভ সম্পর্কে তিনি বলেছেন যে সম্ভবত তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে যাতে তিনি এই সমন্বয় করার দায়িত্বটা আর পালন করতে না পারেন, আন্দোলনের সাথে সম্পৃক্ত থাকতে না পারেন। ছেড়ে দেওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন যে সম্ভবত সরকার ঠিক করেছে বা চিন্তা করে দেখেছে যে তাকে যদি কোনো কিছু করা হয় তাহলে সেটি আন্দোলনকে আরো বেগবান করবে, ইন্টারন্যাশনালি এটা নিয়ে কোনো ধরনের চাপ থাকতে পারে, এই কারণে তাকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। তবে মুক্তি পাওয়ার পরে তিনি সুস্থ হওয়া সাপেক্ষে তিনি আবারও আন্দোলনে যোগ দিবেন, এটি তিনি বলতে চেয়েছেন। এরপরে আন্দোলন প্রসঙ্গে যদি আসি তাহলে আজকে সারাদিন বিচ্ছিন্নভাবে ঢাকা শহর থেকে শুরু করে দেশের অন্যান্য স্থানে বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে কিছু সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে এখন পর্যন্ত কেউ মারা গিয়েছে কিনা সে ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই, কারণ বাংলাদেশ থেকে এখন তথ্য পাওয়াটা আসলে একরকম অসম্ভবের পর্যায়ে চলে গিয়েছে। যতবার ঢাকাতে কল করা হচ্ছে কল ড্রপ করছে, ঠিকমতো কথা শোনা যাচ্ছে না, নেটওয়ার্ক বা এই যে মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট নেটওয়ার্ক বাদ দিলেও মোবাইল নেটওয়ার্কের অবস্থাও খুবই শোচনীয়। সরকার একরকম ব্ল্যাক আউট করে রেখেছে সবাইকে। এই কথাটি উঠে এসেছে আল জাজিরার রিপোর্টার, ঢাকার রিপোর্টার তানভীর চৌধুরী উনার একটি এক্সক্লুসিভ রিপোর্টে। উনি যে কথাটি বলেছেন সেটি হচ্ছে যে 70 জনের বেশি বিএনপির নেতাকে সরকার আটক করেছে, কিন্তু তাদের মধ্যে কিছু নেতা যে কোথায় আটক আছেন, কি অবস্থায় আছেন, তাদের কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এবং এই ঘটনাটি তাকে মনে করিয়ে দিচ্ছে যে আওয়ামী লীগ সরকার একটি ব্যাপারে অত্যন্ত দক্ষ এবং সেটি হচ্ছে গুম এবং এক্সট্রা জুডিশিয়াল কিলিং। এবং তানভীর চৌধুরী উনি রিপোর্ট করছেন যে উনি সন্দেহ করছেন যে এরকম কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে কিনা, মনে করছেন এরকম কোনো কিছু হতেও পারে। বিশেষ করে নুরুল ইসলাম নূর কোথায় আছেন সেই ব্যাপারে কোনো আপডেট কারো কাছে নেই। এটি হচ্ছে আরেকটি দুশ্চিন্তার বিষয় যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং আবার হবে কিনা। তবে এবার যদি এরকম কোনো কিছু হয় তবে সুনির্দিষ্টভাবেই সরকার স্যাংশনের মধ্যে আবারও পড়বে এবং এটি অনেক গুরুতর এবং বড় ধরনের একটি স্যাংশনের আহ, রূপ নিয়ে আসতে পারে। এটি হলো আরেকটি আপডেট। আন্দোলনের আরেকটি আপডেট হচ্ছে যে আগামীকাল সোমবারও যারা আন্দোলন করছেন তারা আন্দোলন চালিয়ে যাবেন এই কথাটি বলেছেন। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তারা বিবিসি বাংলাকে যে সাক্ষাৎকারটি দিয়েছেন সেখানে তারা বলেছেন যে কেন তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং এই সুপ্রিম কোর্টের রায়ের সাথে আসলে এখন আন্দোলনের আর কোনো সম্পর্ক নেই, কারণ এখন তারা নির্বাহী বিভাগের কাছে বেশ কিছু দাবি দাওয়া পেশ করছেন, তার মধ্যে শেখ হাসিনার ক্ষমা চাওয়া থেকে শুরু করে ওবায়দুল কাদের এবং আহ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ থেকে শুরু করে আহ, পুলিশ সদস্য, বিভিন্ন স্তরের পুলিশের যে কর্মকর্তা আছেন তাদের বিচার, যারা সরাসরি কিলিং মিশনে অংশ নিয়েছে, গুলি চালিয়েছে, গুলি চালানোর আদেশ দিয়েছে তাদের বিচার, ছাত্রলীগের বিচার,
এবং দেশের প্রতিষ্ঠানসমূহে, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সম্পূর্ণভাবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, এই ব্যাপারগুলো এখন তাদের দাবি দেওয়ার মধ্যে আছে। এখন বিষয় হচ্ছে যে এগুলো নিয়ে তারা নেগোসিয়েশন করবে নাকি তারা এগুলো নিয়ে প্রোটেস্ট করবে সেটি। তবে তারা বলছে যে আমরা প্রোটেস্ট জারি রাখবো। আগামীকাল তারা আবারও শাটডাউন কর্মসূচি দিয়েছে, এবং আগামীকাল তারা আরেকটি কর্মসূচি দিয়েছে, সেটি হচ্ছে যে এ পর্যন্ত যতজন মারা গিয়েছেন তাদের জন্য, তাদের রুহের মাগফিরাতের জন্য গায়েবানা জানাজা নামাজ। এই কথা যখন বলছি যে কতজন মারা গিয়েছে, এই সংখ্যাটি নিয়ে আল জাজিরা একটি রিপোর্ট করেছে, যে যেখানে তারা বলছে যে এই সংখ্যাটি আসলে কত সে ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা বাংলাদেশ সরকার কোনো কথাই বলছে না। স্বাভাবিকভাবে বাংলাদেশ সরকারের কোনো কথা বলার কথা না। বেসরকারি যে হিসাবটা পাওয়া যাচ্ছে সেই হিসাবের চেয়ে প্রকৃত সংখ্যা 2 থেকে 3 গুণ বেশি বলে আল জাজিরা সন্দেহ প্রকাশ করছে। এবং আহ, আজকে থেকে আল জাজিরা লাইভ আপডেট করে যাচ্ছে বাংলাদেশের এই নিউজগুলা, এবং তারা বেশ এক্সক্লুসিভ নিউজ করছে। তার মধ্যে একটি নিউজ আমি আপনাদেরকে একটু বলি, সেটি হচ্ছে যে তানভীর চৌধুরী রিপোর্টটি করেছেন, সেটি হলো যে তাদের কাছে কিছু এক্সক্লুসিভ ফুটেজ আছে সাংবাদিকদের কাছে, যেখানে দেখা যাচ্ছে যে পুলিশ বাহিনীর সদস্যরা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তারা হচ্ছে মানুষকে গুলি করছেন এবং হত্যা করছেন। এটি আসলে এই আমলেই সম্ভব, এবং এই এই হাসিনার সরকারের পক্ষে এই ধরনের ঘটনা ঘটানোটা খুবই স্বাভাবিক। এটা নিয়ে তারা আশ্চর্য হচ্ছেন, কিন্তু আমরা হয়তো আশ্চর্য হচ্ছি না। আর আরেকটি রিপোর্ট হচ্ছে যে বিএনপির মিডিয়া ব্রিফিং ছিল, মিডিয়া ব্রিফিং এ সমকালীন প্রসঙ্গ উঠেছে। স্বাভাবিকভাবে এই সমকালীন প্রসঙ্গ আসার সাথে সাথে নেতাদের মুক্তির দাবি, এই জিনিসগুলো জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো আহ, আন্তর্জাতিক গণমাধ্যম বা লোকাল কোনো গণমাধ্যমে বিএনপি এক দফার দাবি করেছে কিনা, বা এটিকে সরকার পতনের আন্দোলন হিসেবে ইন্টারন্যাশনালি সার্কুলেট করেছে কিনা, এরকম কোনো রিপোর্ট আমি দেখিনি। আমি যতটুকু শুনতে পেরেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরকম কোনো কথা এখনো পর্যন্ত বলেননি। তবে মিরর এশিয়া একটি রিপোর্ট করেছে যেখানে তারেক রহমান সরকার পতনের জন্য সমগ্র দেশবাসী এবং ছাত্র জনতাকে একসাথে রাজপথে আসার আহ্বান জানিয়েছেন। মিরর এশিয়া এরকম আরো কিছু রিপোর্ট করেছে, তবে সেই রিপোর্টগুলো আসলে কতটুকু অথেন্টিক সে ব্যাপারটা নিয়ে সন্দেহ আছে। সে কারণে সেই রিপোর্টগুলো, আমি আপনাদেরকে সেই রিপোর্টের হেডলাইনগুলো বলতে পারি, তবে সেই রিপোর্টগুলো আসলে কতটুকু অথেন্টিক সে ব্যাপারে আমার নিজের পার্টিকুলারলি কোনো ধারণা নেই, কারণ এই রিপোর্টগুলো আমি অন্য কোথাও আর দেখিনি। তার মধ্যে একটি রিপোর্ট হচ্ছে তিন বাহিনীর প্রধানের সাথে তারেক সিদ্দিকী, মেজর জেনারেল তারেক সিদ্দিকী এবং শেখ হাসিনার প্রচন্ড বাকবিতণ্ডা হয়েছে, এবং তর্ক বিতর্ক হয়েছে এই কোটা সংস্কার আন্দোলনকে কিভাবে তারা ট্যাকল করবেন বা এর পরের স্টেপ কি হবে সেগুলো নিয়ে। মিরর এশিয়া আরো রিপোর্ট করেছে যেখানে বলা হচ্ছে যে আল জাজিরা এবং বিবিসি বাংলাকে আহ, আওয়ামী লীগ সরকার বাংলাদেশে নিষিদ্ধ করেছে। এই দুটি চ্যানেল বাংলাদেশ থেকে এখন দেখা যাচ্ছে না। তবে এই কথাটি বিবিসি বাংলা বা আল জাজিরার পার্টিকুলারলি তাদের নিজস্ব ওয়েবসাইটে এই ধরনের কোনো ইনফরমেশন নেই। সুতরাং এটা হয়তো বা মিরর এশিয়া তাদের নিজস্ব নেটওয়ার্ক থেকে খবরগুলো পাচ্ছে, তবে এর অথেন্টিসিটি এখনো পর্যন্ত নিরূপণ করা যাচ্ছে না। সুতরাং এটি আসলে বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, এটি সম্পূর্ণভাবে আপনাদের ব্যাপার। তবে আন্দোলন চলবে, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আন্দোলনকারীরা পিছু হটেননি, আন্দোলন চলবে। কালকেও কর্মসূচি আছে, এবং এটুকু বলা যায় যে আগামীকাল পরশু এই 2 দিনের গতি প্রকৃতি বলে দিবে যে বাংলাদেশ আসলে কোন দিকে যাবে। আমরা কি মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারবো, নাকি আমাদেরকে আবার সেই স্বৈরাচারী সরকারের, সেই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আন্ডারেই আমাদেরকে জীবন যাপন করতে হবে। আল্লাহ ভরসা।